আমি নার্সিং এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করে, তাও আবার মাত্র 3 মাসের মধ্যে। জিকে তুমি যদি নাও পারো, তুই পাবি না, তোর দ্বারা হবে না, তাদেরকে জবাব তোমার রেজাল্টে দাও। একদিনে নয়, কিন্তু একদিন সব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি তোমাদেরকে এই ভিডিও থ্রুতে বলবো যে কিভাবে আমি নার্সিং এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করে একটা গভর্নমেন্ট নার্সিং ইনস্টিটিউট পাই, তাও আবার মাত্র 3 মাসের মধ্যে। তো হ্যাঁ, এটাও পসিবল। মাত্র 3 মাসের মধ্যে কিভাবে তোমরা নার্সিং এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে পারো, তার কিছু ইজি টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের কাছে প্রোভাইড করবো। তো আমি জানি যে আমার চ্যানেলে অনেক কেউ নার্সিং অ্যাসপিরেন্ট আছে যারা ইন ফিউচারে নার্সিং এন্ট্রান্স এক্সাম দেবে। তো তাদের জন্য এই ভিডিওটা ভীষণ 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 হেল্পফুল হতে চলেছে। তো তাই আমি তোমাদের বলবো যে ভিডিওটা পুরোটা দেখো, নইলে কিন্তু বুঝতে পারবে না। ওকে, আমি যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স দেবো সেগুলো যদি ফলো করো, তাহলে অবভিয়াসলি তোমরা এই এক্সামটা ক্র্যাক করতে পারবে। ওকে, তো প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানালাইসিস। ইয়েস, দেখো, যে কোনো এন্ট্রান্স এক্সাম দেওয়ার আগে না একটা ডিটেল অ্যানালাইসিস করে ওটা ভীষণ ভীষণ দরকার। নইলে কি হবে, নইলে তোমাদেরই আখেরে ক্ষতি হবে, টাইমটা ওয়েস্ট হবে। তো সেই অ্যানালাইসিসগুলো তোমরা কী করে করতে পারবে? তোমরা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে না, মানে সেই এন্ট্রান্স এক্সাম রিলেটেড যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেগুলোকে আগে ভালো করে দেখে নেবে। দেখার পরে তোমরা বুঝতে পারবে যে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোনগুলো চ্যাপ্টারগুলো কম ইম্পর্টেন্ট, আর কোনগুলো থেকে বেশি বেশি প্রত্যেকটা বছরে বেশি বেশি করে কোয়েশ্চেন আসে। এর ফলে কি হবে, তোমরা অ্যানালাইসিস করতে পারবে যে কোনগুলো পড়া বেশি ইম্পর্টেন্ট আর কোনগুলো সেরকমভাবে না পড়লেও হবে। নইলে কি হবে, তোমাদেরই টাইম ওয়েস্ট হবে আর এনার্জি এফার্ট ওয়েস্ট হবে। তখন দেখবে তুমি সবই পড়ে বসে আছো, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বাদ চলে গেছে। তো তাই আমি তোমাদের বলবো, তোমরা সবসময় চেষ্টা করবে যে এন্ট্রান্স এক্সামের পড়া স্টার্ট করার আগে তোমরা একটা অ্যানালাইসিস করে নেবে যে এই জিনিসগুলো আমাকে পড়তে হবে, যাতে পরে গিয়ে তোমাদের টাইম ওয়েস্টটা না হয়। ওকে, তো সেকেন্ড হচ্ছে যে স্টাডি ম্যাটেরিয়ালস। তো স্টাডি ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কী কী বই তোমাদের পড়তে হবে। তো যেহেতু তোমরা সবাই জানো, এতদিনে হয়তো জেনেই গেছো যে জিএনএম এএনএম এর এন্ট্রান্স এক্সামের জন্য কী কী স্টাডি ম্যাটেরিয়াল দরকার হয়। যেমন হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথ, জিকে, রিজনিং, এই সমস্ত সাবজেক্টগুলো থাকে। তো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের জন্য আমি তো বলবো যে তোমরা অলওয়েজ টেক্সট বুকটা প্রেফার করো। ক্লাস 9-10-এ যে পাতলা টেক্সট বুকগুলো হয় না, ওগুলো পড়বে, যাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে। প্রথমে আগে কনসেপ্ট ক্লিয়ার করবে, চ্যাপ্টারগুলো ভালো করে থরোলি পড়ে নেবে, তারপরে গিয়ে তোমরা কোনো রেফারেন্স বুক বলো, তারপরে টেস্ট পেপারগুলো সলভ করবে। ওকে, তো আমি যেটা করতাম সেটা হচ্ছে অবভিয়াসলি আমি টেক্সট বুকের ওপরে বেশি ধ্যান দিতাম, টেক্সট বুকগুলো বেশি ফলো করতাম। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সও তোমরা টেক্সট বুকই পড়বে। আর বাকি রইল হচ্ছে ইংলিশ অ্যান্ড ম্যাথ। ইংলিশের জন্য আমি যেই বইটা ফলো করতাম, ইংলিশের জন্য কখনো কিন্তু 9-10-এর বই পড়তে যাবে না, নইলে কিন্তু অতল সমুদ্রে পড়ে যাবে, মানে এত ভাস্ট সিলেবাস। তো অত কিছু পড়ার দরকার নেই। তো ইংলিশের জন্য আমি একটা বই ফলো করতাম, সেটা হচ্ছে আরিহান্তের বুক, জেনারেল ইংলিশ মনে হয় নাম ছিল বুকটার। তোমরা যদি বই লিঙ্ক চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সেখানে দিয়ে দেবো। ওকে, তো আরিহান্তের জেনারেল ইংলিশ বইটা আমি ফলো করতাম, ওটা ভীষণ ভীষণ হেল্পফুল যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সাম বলো, তারপরে এন্ট্রান্স এক্সাম বলো, সেগুলোর জন্য। তো সেই বইটা তোমরা ফলো করতে পারো। নেক্সট হচ্ছে ম্যাথের জন্য আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে সুবীর দাসের বই। তো সুবীর দাসের বইয়ের মধ্যে না সব কিছু, মানে একটা এন্ট্রান্স এক্সাম বলো বা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য যতটুকু দরকার, যে সমস্ত সিলেবাস দরকার সেই সমস্ত কিছু ওখানে দেওয়া আছে। ওকে, তো তোমরা ম্যাথের জন্য সুবীর দাসের বইটা ফলো করতে পারো। আর যদি তোমরা লজিক্যাল রিজনিংয়ের কথা বলো, তাহলে রিজনিংও কিন্তু সুবীর দাসের বই থেকে পেয়ে যাবে। ওকে, তো তোমরা যদি চাও তাহলে এর লিঙ্কও আমি দিয়ে দিতে পারি, তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এখন পড়ে থাকলে হচ্ছে জিকে। জিকেটা হচ্ছে একটা ভাস্ট সিলেবাস, এটার কোনো মাথা মুন্ডু পা কিচ্ছু নেই। তো জিকের পেছনে না অত ছোটো না, জিকের ওয়েটেজটা অত বেশি থাকে না। তাই সবসময় চেষ্টা করবে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স মানে হচ্ছে তোমার সেই বছরের প্রতিদিনের যে সমস্ত নিউজ, সেগুলো ফলো করার। আর জিকের জন্য তোমরা ইতিহাস ভূগোল পড়তে পারো, বাট যদি মনে হয় তোমাদের যে খুব বেশি হয়ে যাচ্ছে, তোমরা মনে রাখতে পারছো না, একদমই এত চেষ্টা করেও মনে রাখতে পারছো না, তাহলে বলবো করো না। কারণ জিকেতে কিন্তু ওয়েটেজ খুব একটা বেশি থাকে না। তো তখন তোমরা চেষ্টা করতে পারো যে আদার্স যে সমস্ত সাবজেক্ট আছে সেই সমস্ত সাবজেক্টগুলো আরও ভালো করে পড়ার। কারণ দেখা যাবে তুমি জিকের পেছনে 2-3 ঘন্টা দিয়ে দিচ্ছ, যার কোনো সিলেবাস নেই, কিচ্ছু জানো না কোথা থেকে আসবে না আসবে। তার থেকে বেটার এটাই নয় কি যে সমস্ত সাবজেক্ট থেকে জানো তুমি যে কোয়েশ্চেন এগুলো থেকে আসবে, সেগুলো পড়াই বেটার। তো তাই চেষ্টা করবে অন্যান্য সাবজেক্টগুলো ভালো করে পড়ার, যাতে জিকে তুমি যদি নাও পারো তাহলেও তুমি অন্যান্য যে সমস্ত সাবজেক্ট আছে সেগুলোতে ভালো নাম্বার তুলতে পারো। তো সেই টাইমটা ওইখানে দাও। তোমার ভাগ্য ভালো হলে যেগুলো পড়েছো সেগুলো থেকে পড়ে যাবে, আর তোমার যদি ভাগ্য খারাপ হয় তাহলে হয়তো যেগুলো পড়েছো সেগুলো থেকে একটাও পড়বে না।
তো হ্যাঁ, এরকম হয়, আমার সাথেও হয়েছিল এটা। এছাড়াও তোমাদের যদি কখনো মনে হয় যে তুমি বাড়িতে বসে পরীক্ষা দেবে, যেরকমভাবে পরীক্ষা হলে এক্সাম দাও সেরকমভাবে দেবে, তাহলে তার জন্য আমি বলবো যে আমি দুটো বই ফলো করতাম। আমি জানি না সেই বইগুলো এখন চলে কিনা, বাট আমাদের টাইমে কিন্তু এই বইগুলো খুব চলতো, মানে নতুন নতুন উঠেছিল। তো এই যে এই দুটো বই তোমরা কিনতে পারো। এই বইগুলো কীরকম বলো তো, তোমাদের একটা পুরো টেস্ট পেপার দেওয়া থাকে। ওই টেস্ট পেপারের মধ্যে যেরকম তোমার এক্সামের প্যাটার্ন থাকে, এক্সামের যতগুলো কোয়েশ্চেন প্যাটার্ন থাকে সব ওরকমভাবে সেটভাবে দেওয়া থাকে। মানে যেরকম এক্সাম হলে টাইম ধরে পরীক্ষা দাও, সেরকমই বাড়িতে বসে পরীক্ষা দেবে। আর শেষের দিকে অ্যান্সার শিট দেওয়া থাকে এবং সেগুলো ম্যাচ করে বুঝতে পারবে যে তোমার নাম্বার কতটা আসছে। এর ফলে কী হবে, তোমার সেলফ অ্যানালাইসিসটাও হবে আর তার সাথে সাথে তুমি টাইম ম্যানেজমেন্টও বুঝতে পারবে। তো এবার নেক্সট পয়েন্টে যাচ্ছি। নেক্সট পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি। তো অবভিয়াসলি কনসিস্টেন্ট থাকার চেষ্টা করবে। তো কনসিস্টেন্সি তোমরা কীভাবে মেনটেন করবে, সেটা হচ্ছে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে তোমরা পড়তে বসবে, ঠিক আছে? তুমি একটা কাজ করতে পারো। আমি যেটা বেসিক্যালি করতাম সেটা হচ্ছে আমি একটা স্টাডি চার্ট বানিয়ে নিতাম। মানে সকালে ওঠার পর থেকে আমি কখন কি করব, কখন খাবো, কখন ঘুমাবো, কখন ফোন ঘাঁটবো, সব কিছু আমি একটা চার্ট বানিয়ে নিতাম। যার ফলে কি হয়, আমার মনে হয় আমাকে কেউ গাইড করছে, মানে একটা গাইডেন্স পাওয়া যায়। আর এটা করলে বলবো অবভিয়াসলি তোমরা রেজাল্ট পাবেই, কারণ আমি এখনো অবধি এটা ফলো করি। আমার নার্সিং জার্নিতেও আমি এটা ফলো করতাম, যেটা আমাকে ভীষণভাবে হেল্প করেছিল সেলফ ইমপ্রুভমেন্টে। ওকে, সো গোইং টু দ্য নেক্সট পয়েন্ট হুইচ ইজ টাইম ম্যানেজমেন্ট। তো অবভিয়াসলি শুধু নার্সিং অ্যাসপিরেন্টদের জন্য নয়, প্রত্যেকটা মানুষের জন্য টাইম ম্যানেজমেন্টটা ভীষণ দরকার। তো টাইম ম্যানেজমেন্ট তোমরা এবার কীভাবে করতে পারবে, সেটা হচ্ছে এই যে তোমাদের আগেই বললাম যে একটা স্টাডি চার্ট বানিয়ে নেবে। তুমি তোমার ডেলি রুটিনের ওই স্টাডি চার্টের প্রত্যেকটা সাবজেক্টের পাশে টাইম লিখে দিতে পারো যে এই সাবজেক্টে আমি এতটা টাইম পড়বো, এই সাবজেক্টের পেছনে আমি এতটুকু টাইম দেবো। তাহলে কি হবে যে প্রত্যেকটা সাবজেক্ট তুমি ইকুয়ালি কভার করতে পারবে। আর প্রত্যেকটা সাবজেক্ট যেমন ইকুয়ালি ইম্পর্টেন্ট, তেমন প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ওয়েটেজ একরকম নয়। তো চেষ্টা করবে যে সমস্ত সাবজেক্টের ওয়েটেজ বেশি সেই সমস্ত সাবজেক্টগুলোতে একটু টাইম বেশি দেওয়ার, আর যেগুলোর কম আর যেগুলো দেখবে খুব একটা মনে থাকছে না সেগুলোতে একটু কম টাইম দেওয়ার। তো এরকমভাবে তোমরা টাইম ম্যানেজমেন্টটা ফুললি করতে পারবে। ওকে, নাও এবং টু দ্য নেক্সট পয়েন্ট হুইচ ইজ ফোন ইউসেজ। এটা হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল পয়েন্ট। কেন সেটাও বলছি, দাঁড়াও। অনেক কাউকে বলতে শুনবে যে প্রিপারেশনের টাইমে বা চাকরির প্রিপারেশনে বা এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের টাইমে ফোন একদম ইউজ করবে না, ফোন ইউজ করে টাইম ওয়েস্ট হবে, ব্লা ব্লা ব্লা, বা এই সমস্ত কিছু শুনতে পাবে। বাট মেন ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে ফোন হচ্ছে আমাদের লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট। এখন যদি হঠাৎ করে তোমাকে বলি যে ফোন ইউজ করবে না, তোমাদের মাইন্ডসেট অ্যাকসেপ্ট করতে পারবে না খুব তাড়াতাড়ি। তো অবভিয়াসলি চেষ্টা করবে ফোন ইউজ করবে, বাট একটা লিমিটেড টাইমের জন্য ইউজ করবে। আর এটাকে একটা রিফ্রেশমেন্ট টুল হিসেবে ইউজ করবে, যে তোমার হয়তো সারাদিন পড়ে এক্সস্টেড লাগছে, তো তারপরে তোমরা ফোনটাকে অ্যাজ এ এন্টারটেনমেন্ট পারপাসে ইউজ করবে, বা তোমার এডুকেশনের জন্য ইউজ করতে পারো। এখন তো সব কিছু ফোনে পাওয়া যায়, গুগল করলে সব কিছু পেয়ে যাবে। তো অবভিয়াসলি ফোনটা ইউজ করলে একটা ফেয়ার ইউজের জন্য করো। বা তোমরা এটাও করতে পারো যে তোমরা হয়তো পড়তে বসলে, পড়ার পর 1 ঘন্টা পড়লে, 1 ঘন্টা পড়ার পর হয়তো 10 মিনিট ফোন ঘাটলে, বা 2 ঘন্টা পড়ার পরে 15 মিনিট ফোন ঘাটলে। তাতে কি হবে, তোমাদের মাইন্ডটাও রিফ্রেশ হয়ে যাবে, আর তার ফলে তুমি যখন আবার পড়তে বসবে তখন নিউ জিনিসগুলো আরও ভালোভাবে মাথায় ঢুকবে। তো রিফ্রেশমেন্টটাও ভীষণভাবে দরকার। তো তার জন্য ফোনটা ইউজ করতে পারো, বাট আদারওয়াইজ পুরো দিন কিন্তু ফোন ঘেটো না। ফোন ঘাটবে, পড়াশোনাও করবে, ওই 24 ঘন্টার মধ্যে তোমাকে সব করতে হবে নিজের জন্য। তাহলে দেখবে তোমাদের স্টাডি প্লাস এন্টারটেনমেন্ট সব কিছু একটা ব্যালেন্সে থাকবে। ওকে, নইলে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। অ্যান্ড নাও গোইং টু দ্য নেক্সট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হুইচ ইজ সেলফ মোটিভেশন। যে কোনো এন্ট্রান্স এক্সাম বলো বা জবের এক্সাম বলো, সব কিছুর জন্য কিন্তু এই সেলফ মোটিভেশনটা থাকাটা ভীষণ দরকার। দেখবে তুমি যখন কোনো কিছুর জন্য প্রিপারেশন নেবে, তখন তোমার বাড়ির লোক প্লাস তোমার পাশের বাড়ির লোক, তোমার রিলেটিভ, সবাই তোমাকে বলবে যে ধুর কী সব করছিস, এসব করে কিচ্ছু হবে না, তুই পাবি না, তোর দ্বারা হবে না। তো এ সমস্ত শোনার পরে কিন্তু একদম ডিমোটিভেটেড ফিল করো না। তাদেরকে জবাব দেওয়ার কোনো দরকার নেই, তাদেরকে জবাব তোমার রেজাল্টে দাও, ঠিক আছে? ভালো রেজাল্ট করলে দেখবে ওই মানুষগুলো এসে তখন তোমার বাবা নাম করছে যে হ্যাঁ আমি তো জানতাম আমি পারবে, করে দেখাবে। তো এটাই হচ্ছে দুনিয়া, আর এইভাবেই দুনিয়াটা কাজ করে। কারণ একটা কথা মনে রাখবে যে উপরওয়ালা কিন্তু আছে, ঠিক আছে? সে সব দেখছে। তুমি যদি কোনো কিছুর জন্য হার্ডওয়ার্ক করে থাকো, স্যাক্রিফাইস করে থাকো, তাহলে অবভিয়াসলি তুমি সেটা রিটার্ন পাবে। আজকালকার দিনে না মোটিভেশনও ভীষণ প্রিসিয়াস হয়ে গেছে। কেউ কিন্তু ফ্রিতে মোটিভেশন দেয় না। ফ্রিতে তোমাকে ভাষণ দিয়ে চলে যাবে, গাল শুনিয়ে চলে যাবে, বাট ফ্রিতে মোটিভেশন কেউ দেয় না। তো সবসময় চেষ্টা করবে যে সেলফ মোটিভেটেড থাকা, নিজেকেই মোটিভেট করার। এটা মনে রাখবে যে একদিনে নয়, কিন্তু একদিন সব হবে। হ্যাঁ গাইস, আজকে এই অবধি। আই হোপ তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়েছে। আর আমি যতটা সম্ভব চেষ্টা করেছি সব টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করার। আর এগুলো যদি একটু ভালো করে ফলো করো তাহলে নিঃসন্দেহে যে কোনো এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে পারবে। তো হ্যাঁ, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আর কোনো বুকের কোনো বইয়ের লিঙ্ক যদি তোমাদের চাই, তাহলে প্লিজ আমার কমেন্ট সেকশনে জানাও, আমি সেখানে পিন করে দেবো। ওকে,
সো আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।